প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বই হতে পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেল। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে একে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। আবার এ মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন। এ কারণে এ মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। ধরে নেই এটি একটি পরমাণু, এটি পরমাণুর কেন্দ্র। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য থেকে এটা জানা যায় যে পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য এবং সমস্ত ভর এবং ধনাত্মক আধান পরমাণুর এর নিউক্লিয়াসেই কেন্দ্রীভূত অবস্থায় থাকে। রাদারফোর্ডের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য হল পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। অতএব নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত কণা সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে রাখে। 2 নম্বর স্বীকার্য থেকে বোঝা যায় যে পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক আধান থাকে ঠিক বাইরের শক্তি স্তরগুলোতে ততগুলো ঋণাত্মক আধান থাকে। 3 নম্বর স্বীকার্য হল সৌরজগতের সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে অবিরাম ঘুরছে। ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান। পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য থেকে বোঝা যায় যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে ঠিক তেমনি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। এখানে 2 ধরনের বলের উদ্ভব ঘটে। যেহেতু নিউক্লিয়াসটা ধনাত্মক আধান বিশিষ্ট এবং এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের চার্জ ঋণাত্মক আধান বিশিষ্ট, ফলে এদের মধ্যে একটা আকর্ষণজনিত বলের সৃষ্টি হয়। আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, অর্থাৎ এই বলটা কেন্দ্রের দিকে টানছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে, এটাকে বলছি আমরা কেন্দ্রমুখী বল। আবার ইলেকট্রন যেহেতু একটা বৃত্তাকার পথে ঘুরছে সেহেতু এই ইলেকট্রনটা বাইরের দিকে ছুটে যাওয়ার একটি বল অনুভব করে, এটিকে বলছি আমরা কেন্দ্র বহির্মুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান হওয়ায় ইলেকট্রনগুলো স্থির কক্ষপথে ঘুরতে থাকে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডই সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন। তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল। এখন আমরা দেখব সেই সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো কী ছিল। রাদারফোর্ড পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেগুলো হলো: 1. এ মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। অর্থাৎ ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথটা বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে এ সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেননি। 2 নম্বর, সৌর মডেলের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন, অথচ
ইলেকট্রন সমূহ ঋণাত্মক আধান বিশিষ্ট। আমরা জানি সৌরজগতে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো আধানবিহীন, কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো আবর্তন করে ঘুরতে থাকে সেগুলো ঋণাত্মক আধানযুক্ত। সুতরাং আমরা যেহেতু জেনে গেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়, সৌরজগতের সাথে মিল রেখেই নামকরণ, কিন্তু গ্রহগুলো আধান নিরপেক্ষ, ইলেকট্রন আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত, সুতরাং সৌরজগতের সাথে মিলছে না। তাই আমরা বলতে পারি এটিও একটি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা। 3 নম্বর, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো আধানযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্রও ধীরে ধীরে ছোট হতে থাকবে। সুতরাং ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে পরমাণু সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে, অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না। 3 নম্বর, এই সীমাবদ্ধতা থেকে ত্রুটি থেকে আমরা বুঝতে পারি ম্যাক্সওয়েল নামের বিজ্ঞানী উনি বলেছিলেন, প্রমাণ করেছিলেন, বৃত্তাকার পথে কোনো আধানযুক্ত কণা যদি ঘুরতে থাকে তবে ঘুরতে ঘুরতে একসময় সেটি কেন্দ্রে আপতিত হবে এবং কেন্দ্রে যে ধনাত্মক আধান আছে তার সাথে ইলেকট্রন মিশে যাবে। প্রকৃতপক্ষে পরমাণুতে এই ধরনের ঘটনা কখনোই ঘটে না। সুতরাং এটিও একটি রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। 4 নম্বর, পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা এ মডেল দিতে পারেনি। পরমাণুতে যে শক্তি স্তরগুলো আছে এবং এক শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে ইলেকট্রন গমন করে তখন বর্ণালীর সৃষ্টি হয়। এই বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেননি। 5 নম্বর, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করবে তার কোনো ধারণা এ মডেল দিতে পারে নাই। অর্থাৎ হাইড্রোজেন যেখানে একটি ইলেকট্রন আছে সেই মডেলটা ব্যাখ্যা করতে পারলেও একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলোর পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে এ সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেল কিছুই ব্যাখ্যা করতে পারে না। সুতরাং এটিও একটি রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। বোর পরমাণু মডেলের মতবাদগুলো হল: 1. নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে এই রকম বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। 2. নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে। এরকম স্থির কক্ষপথ আছে, সেই স্থির কক্ষপথগুলোতে অবস্থান নিয়ে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এগুলোকে বলা হয় শক্তির স্তর বা অরবিট। এখানে এইগুলোকে বলা হয় শক্তির স্তর বা অরবিট। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে স্থির কক্ষপথগুলো আছে সেই স্থির কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। অন্যভাবে বলা যায়, এন এর মান যখন 1 হয় তখন সেটা হলো কে সেল, এন এর মান 2 হলে সেটাকে বলি আমরা এল সেল, এন এর মান 3 হলে সেটাকে বলি আমরা এম সেল। এভাবে এন এর মান যদি 4 হয় তাহলে সেটাকে বলি আমরা এন সেল।
3 নম্বর হচ্ছে বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো m v r সমান n h ভাগ 2 পাই। এখানে m হলো ইলেকট্রনের ভর, এই ভর আমাদের জানা আছে 9.11 10⁻³ কেজি। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে তার ব্যাসার্ধ। ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, অর্থাৎ ইলেকট্রনের বেগ। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এর মান হলো 6.626 10⁻³ মিটার কেজি পার সেকেন্ড। এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে। 4 নম্বর, ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরণ করে। এই শোষিত ও বিকিরিত শক্তির পরিমাণ একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। সমীকরণটি হলো h নিউ সমান hc ভাগ ল্যামডা। এখানে আগের মতোই এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এর মান আমি একটু আগে লিখে দিয়েছি। নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এর একক হলো হার্টজ বা পার সেকেন্ড। এটা ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এর একক হলো মিটার। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর মডেলের
কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে: 1. বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ হাইড্রোজেনের পরমাণুতে যে বর্ণালীর উদ্ভব ঘটে সেটা এই মডেল ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। 2. বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। বোর মডেল অনুসারে এর ব্যাখ্যা দেওয়া যায় না। অর্থাৎ পরমাণুতে এরকম যে শক্তি স্তরগুলো আছে সেই শক্তি স্তরগুলো থেকে যখন ইলেকট্রনের স্থানান্তর ঘটে তখন এইরকম একটি সূক্ষ্ম রেখা পাওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে পারমাণবিক এই যে রেখা, এই রেখাটা অধিকতর শক্তিশালী। মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেছে যে এই রেখাটা অনেকগুলো সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়, অনেকগুলো সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়। এই যে অনেকগুলো সূক্ষ্ম রেখায় যে ভাগ হয়, এই ব্যাখ্যাটা বোর পরমাণু মডেল দিতে পারে না। 3 নম্বর, বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান। অর্থাৎ বোর পরমাণু মডেল অনুসারে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে তারা এরকম বৃত্তাকার হবে, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই নয়, উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। অর্থাৎ এভাবেও ইলেকট্রনগুলো ঘুরতে পারে। সুতরাং এই উপবৃত্তাকার পথের ধারণা বোর পরমাণুর মডেল থেকে পাওয়া যায় না। এটিও একটি বোর পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের সাফল্য। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে রাদারফোর্ড পরমাণু মডেলের ইলেকট্রনের ঘূর্ণনের কক্ষপথের কোনো আকার না দেওয়া থাকলেও বোর পরমাণু মডেল অনুসারে আমরা বুঝতে পারি ইলেকট্রনের ঘূর্ণনের কক্ষপথ হলো বৃত্তাকার। রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে পরমাণুর শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। সুতরাং পরমাণুতে ইলেকট্রন শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে কি ঘটবে এই বিষয়টা আমরা বোর পরমাণু মডেল থেকে জানতে পারি, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে জানা যায় না। 3 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বর্ণালীর ধারণা পাওয়া না গেলেও বোর মডেল থেকে পরমাণুর পারমাণবিক বর্ণালীর ধারণা পাওয়া যায়। সুতরাং বলা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বোরের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য।